বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রইল আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ক্লাসটি নেব। তোমরা গত ক্লাসে পড়েছিলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রটি। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আমরা যদি দ্বিতীয় পত্রের ধারাবাহিকতা অনুসরণ করে দেখি, তাহলে আজকে আমাদের পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে সুলতান মাহমুদের অভিযানের সাফল্যের কারণ ও ফলাফল। গত ক্লাসে দ্বিতীয় পত্রের আমরা সুলতান মাহমুদের অভিযানগুলো 17টি অভিযান সম্পর্কে পড়েছিলাম। আশা করছি তোমরা গত ক্লাসটি দেখেছ এবং ক্লাসের থেকে তোমাদের পাঠটি বুঝতে পেরেছ। তবে তোমরা আরো বেশি অংশগ্রহণ করো, এই ধরনের আশা আমি করব। কিছু শিক্ষার্থীরা ক্লাস অ্যাটেন্ড করছো, দেখছো, তোমরা আমার সাথে সালাম বিনিময় করো, যেটা খুবই ভালো লাগে। কিন্তু আরো চাচ্ছি যে আরো বেশি স্টুডেন্ট তোমরা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে তোমরা এই ক্লাসটা দেখার বিষয়ে আগ্রহী হয়ে ওঠো। এখন সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল এবং এই সুলতান মাহমুদের ভারত অভিযানের যে সাফল্য পেয়েছিল তার কারণ আমরা আজ আলোচনা করব। প্রথমেই হচ্ছে সাফল্যের কারণ। সুলতান মাহমুদের ভারত অভিযান ছিল ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা। কারণ বিস্ময়কর ঘটনা কেন বলা হচ্ছে? এই ভারত অভিযানে একটা শাসক দূর থেকে এসে অনেক নতুন করে ভারত উপমহাদেশে এসে যে এতগুলো অভিযান পরিচালনা করেছিল এবং সেই অভিযানগুলোতে জয়লাভ করেছিল, সেজন্যই বিস্ময়কর ঘটনা বা অবিস্মরণীয় ঘটনা বলে অভিহিত করা হচ্ছে। সুলতান মাহমুদ ছিলেন সুদক্ষ সেনানায়ক ও সাহসী বিজেতা। সমসাময়িক কোনো নৃপতি বা বিজেতায় তার সমকক্ষ ছিলেন না। তিনি তার 17 বার ভারত অভিযানের প্রায় প্রতিটাতেই জয়লাভ করেন, শুধু কাশ্মীর বাদে। আর এই সাফল্যের পেছনে কিছু কারণ গবেষকরা বের করেছেন। তার মধ্যে প্রথমত যে কারণটি আলোচনা করছি সেটা হচ্ছে গজনি এবং ভারতের তদানীন্তন বাস্তব পরিস্থিতি সুলতান মাহমুদের সাফল্যের অনুকূলে ছিল। ঈশ্বরী প্রাসাদের মতে সামানিদ বংশের পতন, হিন্দু রাজাদের মধ্যে চিরস্থায়ী বিবাদ ও মতবিরোধ, অভিন্ন শত্রুর বিরুদ্ধে জোট গঠনে তাদের ব্যর্থতা, পারস্যের ক্ষমতা হ্রাস, তুর্কিদের অসীম উদ্দীপনা প্রভৃতি উপাদান একযোগে মাহমুদের সাফল্যের অনুকূলে কাজ করেছে। তার প্রতিটি অভিযানকে সার্থক করেছে এবং তার ধর্মের জন্য এনে দিয়েছে অসামান্য বিজয়। এই প্রথম কারণটি ঈশ্বরী প্রসাদ তার একটি বাক্যের মাধ্যমে আলোচনা করে দিয়েছে যে সেই সময়কার সমসাময়িক বিষয়ের উপর যে সামানিদ বংশের পতন, হিন্দু রাজাদের মধ্যে চিরস্থায়ী বিবাদ ও মতবিরোধ, তারপরে হচ্ছে অভিন্ন শত্রুর বিরুদ্ধে জোট গঠনে তাদের ব্যর্থতা, পারস্যের ক্ষমতা হ্রাস আর তুর্কিদের অসীম উদ্দীপনা, এই সব কিছু মিলেই সুলতান মাহমুদের বিজয়ের অন্যতম কারণ ছিল বলে উল্লেখ করেছেন ঈশ্বরী প্রসাদ। এরপরে দ্বিতীয়ত যে কারণটি আসে সেটা হচ্ছে, এখানেও একজন ঐতিহাসিকের ব্যাখ্যা মতে বলছেন, রাজনৈতিক ক্ষেত্রে বিভক্তি এবং প্রাকৃতিক কারণে স্বভাবত দুর্বল ভারতীয়রা মাহমুদের ঐক্যবদ্ধ দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে জয়লাভে অসমর্থ হয়ে পড়ে। বস্তুত সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও অনৈক্য
ও অরাজকতার কারণে হিন্দু রাজন্য বর্গের তুর্কি বাহিনীর মোকাবেলায় ব্যর্থ হয়। তুর্কিরা কিন্তু এমনিতেই স্বভাবত খুবই বেশি শক্তিশালী। তাদের প্রাকৃতিক পরিবেশ বা যে বিষয়টি আলোচনা করা হোক না কেন, সব কিছুতে তারা কিন্তু ভারতীয়দের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তৃতীয় যে কারণটি উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সুলতান মাহমুদের মোকাবেলায় ভারতীয়রা কনফেডারেসি গঠন করে। এই যে কনফেডারেসি গঠন করছে সত্য, তবে জাতিভেদ, বর্ণবাদ, ধর্মীয় এবং কুসংস্কার ও পারস্পরিক কোন্দলের কারণে কনফেডারেসি বা আত্মবিহীন ভূতে পরিণত হয়। কনফেডারেসিটা যেটা একটা খুব শক্তিশালী সংগঠন হতে পারতো, সেটা না হয়ে সেটা একটি আত্মাবিহীন ভূতে পরিণত হয়। চতুর্থ যে কারণটি উল্লেখ করছে সেটা হচ্ছে সুলতান মাহমুদ নিজে একজন অসাধারণ সমরকুশলী সেনানায়ক ছিলেন। আর তার এই বিজয়ের সম্পর্কে লেখক ও প্রাবন্ধিক এস.এ. শর্মা বলছেন যে মাহমুদ ছিলেন দক্ষ সৈনিক, তার হৃদয়ে কখনো ভয় উদ্রেক হতো না। আর অপূর্ব রণচাতুর্য, কূটনীতি এবং সেনাবাহিনী সংগঠন ও সৈন্য পরিচালনায় দক্ষতার ভারতীয় অভিযানে তার সাফল্যের অন্যতম কারণ। এবং সর্বশেষ বা পঞ্চমত যে কারণটি দেখছি সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ভারতীয় নেতৃত্ব ছিল ত্রুটিপূর্ণ ও দুর্বল। তাদের যুদ্ধ কৌশল ছিল পুরনো ও সনাতন এবং ভারতীয় সেনাবাহিনীও ছিল বিশৃঙ্খল। অন্যদিকে সুলতান মাহমুদের সেনাবাহিনী ছিল তুর্কি, আফগান, পারসিক ও ভারতীয়দের সমন্বয়ে গঠিত, সুশৃঙ্খল, সুসজ্জিত, রণনিপুণ ও অমিত তেজী। তাদের যুদ্ধ কৌশল ছিল ভারতীয়দের তুলনায় অনেকাংশে শক্তিশালী। আর তাদের অশ্বারোহী বাহিনীর মোকাবেলায় ভারতীয়দের পদাতিক ও হস্তি বাহিনী ছিল অনেক পশ্চাৎপদ। এছাড়া জিহাদের প্রেরণা ছাড়াও যুদ্ধে জয়লাভ শেষে গানিমাত প্রাপ্তির প্রত্যাশা মুসলিম বাহিনীকে অজেয় করে তুলেছিল। অধ্যাপক এম হাবিব এ সম্পর্কে বলেন, সুলতানের অসামান্য মেধা এবং দৃঢ় প্রতিজ্ঞার ফলে এটি দ্বিধাবিভক্ত শত্রু পক্ষের বিরুদ্ধে অপরাজেয় এবং দুর্ধর্ষ শক্তিতে পরিণত হয়। এই তো গেল সুলতান মাহমুদের ভারত অভিযানের সাফল্যের কারণ। এরপরে দেখব আমরা ভারত অভিযানের ফলাফলটা কি ছিল। ভারত অভিযানে সাফল্য সত্ত্বেও পাঞ্জাব ছাড়া আর কোনো অঞ্চলকে সুলতান মাহমুদ নিজ সাম্রাজ্যভুক্ত করতে পারেননি বা করেননি। তাই কোনো কোনো ঐতিহাসিক মনে করেন তার ভারত অভিযানের বিশেষ কোনো রাজনৈতিক তাৎপর্য ছিল না। অবশ্য নিরপেক্ষ বিচারে সুলতান মাহমুদের ভারত অভিযানের গুরুত্ব সুদূর প্রসারী বলে প্রতীয়মান হয়। এই ফলাফলের মধ্যে প্রথম যে ফলাফলটা সেটা হচ্ছে রাজনৈতিক ফলাফল। রাজনৈতিক ফলাফলটা দেখি আমরা। সুলতান মাহমুদের ভারত অভিযান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থবহ ও ফলপ্রসূ ছিল। তার ভারত অভিযানের কোনো স্থায়ী রাজনৈতিক প্রভাব নেয় এ ধারণা ভুল। কেননা একথা সত্য যে তিনি ভারতের বিজিত অঞ্চলকে তার সাম্রাজ্যভুক্ত করেননি এবং এ অভিপ্রায় তার মধ্যে ছিল না। তবে পাঞ্জাবকে তার সাম্রাজ্যভুক্তকরণ সীমিতভাবে হলেও
ভারতের নৃপতির মর্যাদা দিয়েছে। ঐতিহাসিক ভিএ স্মিথ এ সম্পর্কে বলেন, এ সংযোজনই মাহমুদের ভারতবর্ষের নৃপতি হওয়ার একমাত্র দাবি। তার পরবর্তী উত্তরাধিকারীরা আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে বিতাড়িত হয়ে পাঞ্জাবে আশ্রয় নিয়েছিলেন। এরপরে সুলতান মাহমুদের পাঞ্জাব অধিকারের পরবর্তী সময়ে মুসলিম সাম্রাজ্য স্থাপনে সহায়ক হয়েছিল। আর আরসি মজুমদার এ সম্পর্কে বলেন, গজনিবিদের পাঞ্জাব অধিকার ছিল ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি স্বরূপ। এরপরে দেখব আমরা হচ্ছে এই অভিযানের রাজনৈতিকের মধ্যেই ভারতের হিন্দু সামরিক শক্তির দুর্বলতা, রাজন্যবর্গের অনৈক্য প্রকাশ হয়ে পড়ে। ফলে তুর্কি পরাক্রমের মুখে ভারতীয়দের নৈতিক মনোবল ভেঙে যায়, যা পরবর্তী মুসলিম বিজয়কে সহজত করে। রাজনৈতিক ফলাফল দেখার পরে আমরা এখন দেখব হচ্ছে অর্থনৈতিক ফলাফল। অর্থনৈতিক ফলাফলের দিক থেকে আমরা বলতে গেলে বুঝতে পারবো যে অর্থনৈতিক দিক থেকে সুলতান মাহমুদ খুবই লাভবান হয়েছিলেন ভারত অভিযান করে। এবং ভারত অভিযানে বিশেষ করে সোমনাথ মন্দির যখন তারা জয় করলো, তখন এত বেশি সোনা, মণি, মুক্তা এবং বিগ্রহদের শরীরে এত বেশি গহনা ছিল যা কল্পনাতীত। আর এই যে ভারত আক্রমণের ফলে ভারতের যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদের মারাত্মক ক্ষতি হয়। উত্তর ভারতীয় রাজ্যসমূহ বড় রকম আর্থিক বিপর্যয়ের ফল পড়ে। অন্যদিকে ভারত থেকে লুণ্ঠিত বিপুল ধনস্য দিয়ে মাহমুদ গজনির উন্নতি ও সমৃদ্ধি করেন। ফলে গজনি ইতিহাসে প্রসিদ্ধ নগরীতে পরিণত হয়। অর্থনৈতিক ফলাফল আমরা দেখলাম। এরপরে ধর্মীয় ফলাফল। ধর্মীয় ফলাফলে দেখতে পাই যে পরোক্ষভাবে হলেও সুলতান মাহমুদের অভিযান সমূহ ভারতবর্ষে ইসলাম প্রসারের পথ উন্মুক্ত করেছিল। ডব্লিউ হেগ বলেন, তিনি প্রথম যিনি ভারতের অনেক অভ্যন্তরে ইসলামের বিজয় পতাকা বহন করে নিয়ে যায়। তাছাড়া এসব বিজয় অভিযানের সময় আগত পীর, দরবেশ ও পণ্ডিতদের মাধ্যমে ভারতীয় সমাজে ইসলামের বিজয় ঘটেছিল বলে অধ্যাপক এস.এম. জাফর উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটি ফলাফল, সেটা হচ্ছে সাংস্কৃতিক ফলাফল। সাংস্কৃতিক ফলাফল। সুলতান মাহমুদের ভারত অভিযানের সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। বলার অপেক্ষা রাখে না যে তার অভিযান সমূহ ভারতীয় অনেক মন্দির ও শহর ধ্বংস হয়। ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের ব্যাপক ক্ষতি হয়। তবে এর কিছু ইতিবাচক সাংস্কৃতিক প্রভাবও লক্ষণীয়। এসব অভিযানের মাধ্যমে হিন্দু ও মুসলিম সংস্কৃতি আদান প্রদানের সুযোগ ঘটে। ফলে উভয়ের সভ্যতা ও সংস্কৃতিতে এক নব অধ্যায়ের সূচনা হয় এবং ইন্দো মুসলিম কৃষ্টি বিকাশে লাভ করে।
ভারত থেকে সংগৃহীত ধন সম্পদ দিয়ে মাহমুদ গজনির সার্বিক উন্নয়ন ছাড়াও সেখানে শিল্প সাহিত্যের বিকাশ ঘটান। গজনিকে তিনি মধ্যযুগের একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেন। এই ছিল সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল এবং সাফল্যের কারণ। এখন আমরা পরবর্তী পাঠে যাই। পরবর্তী পাঠ সুলতান মাহমুদের চরিত্র এবং কৃতিত্ব। সুলতান মাহমুদের পরবর্তী পাঠের যে টপিকটা সুলতান মাহমুদের চরিত্র ও কৃতিত্ব। ভারত অভিযানের পর সুলতান মাহমুদ মধ্য এশিয়ায় আরো একটি রাজ্য জয় করেন। অক্লান্ত পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত 1030 খ্রিস্টাব্দের 60 বছর বয়সে তিনি গজনিতে মৃত্যুবরণ করেন। অনন্য সাধারণ চরিত্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য ঐতিহাসিক গিবন সুলতান মাহমুদকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করেছেন। ঈশ্বরী প্রসাদ বলেন, মাহমুদ ছিলেন একজন বড় মাপের নৃপতি। তিনি ছিলেন অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মমর্যাদাবোধ সচেতন, উচ্চভিলাষী ব্যক্তি। হিন্দুদের কাছে ছিলেন তিনি সংকীর্ণ চিত্ত, ধর্মান্ধ ও মূর্তিভঙ্গকারী। তবে সমসাময়িক ঐতিহাসিক বিবরণ মতে সুলতান মাহমুদ ছিলেন একজন ধর্মনিষ্ঠ মুসলমান। ধর্মান্ধতার জন্য নয়, ধনলিপ্সার জন্যই তিনি ভারতীয় মন্দির লুট ও বিগ্রহাদি ধ্বংস করেন। অনেক ঐতিহাসিক বলছে যে না, ধর্মান্ধতার কারণে এই বিগ্রহগুলো ধ্বংস করেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তার পরধর্ম সহিষ্ণুতার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যায়। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, প্রতিভাবান ও সুবিচারক। শিল্প সাহিত্যের প্রতিও তার প্রগাঢ় অনুরাগ ছিল। সুলতান মাহমুদ প্রায় 32 বছর রাজত্ব করেন। শৌর্য, বীর্য, বীরত্ব, তেজস্বিতার জন্য ঐতিহাসিকরা তাকে বিখ্যাত বীর আলেকজান্ডার, হানিবল, সিজার ও নেপোলিয়নের সাথেও তুলনা করছেন। একটি ছোট পার্বত্য রাজ্যকে তিনি একটি বিশাল ও সমৃদ্ধশালী রাজ্যে রূপ দেন। মৃত্যুকালে তিনি খোরাসান, ইরাক, পারস্য, আফগানিস্তান, সিন্ধু, পাঞ্জাব প্রভৃতি দেশের সমন্বয়ে একটি বিশাল সাম্রাজ্য রেখে যান। ঐতিহাসিক মোহাম্মদ মোহর আলী সুলতান মাহমুদকে তার যুগের সবচেয়ে দীপ্তিময় প্রতিভাবান শাসক হিসেবে আখ্যায়িত করেছেন। এখন সামগ্রিকভাবে তার কৃতিত্ব মূল্যায়ন করতে গেলে আমরা দেখি সমরনেতা হিসেবে তিনি কেমন ছিলেন। সুলতান মাহমুদ ছিলেন জন্মগত সৈনিক। ডক্টর শ্রী রমেশচন্দ্র মজুমদার সুলতান মাহমুদকে বিশ্বের অন্যতম শাসক বা নৃপতি হিসেবে বা শ্রেষ্ঠ সমরনায়ক, এবং স্ট্যানলি ল্যান্ডপোল তাকে বলছেন উচ্চমানের সৈনিক, আর ঈশ্বরী প্রসাদ বলছেন বড় মাপের দিগ্বিজয়ী বীর বলে আখ্যায়িত করেছেন। আরেকজন ঈশ্বরী টোপ্পার মতে সুলতান মাহমুদ ছিলেন গজনির নেপোলিয়ন।
সামরিক দক্ষতা, বীরত্ব ও তীক্ষ্ণতা। মাহমুদ এই তীক্ষ্ণতা বিবেচনায় কেউ কেউ তাকে আবার গ্রিক বীর আলেকজান্ডারের সাথেও তুলনা করেছেন। সামরিক সংগঠক হিসেবে সুলতান মাহমুদ অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। একজন দক্ষ সমর সংগঠক হিসেবে সুলতান মাহমুদ ছিলেন। তিনি বিভিন্ন জাতি ও ধর্মের লোকদের সমন্বয়ে গঠিত তার সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ এবং দুর্জেয় সামরিক শক্তিতে পরিণত করেন। বস্তুত বিজেতা হিসেবে গৌরব ও প্রতিপত্তি অর্জন করা ছিল তার প্রধান লক্ষ্য এবং তিনি এ লক্ষ্য অর্জনে সফল হয়েছিলেন। এরপরে সমর নেতা হিসেবে যে আলোচনা করলাম তার সম্পর্কে, যে এই সমস্ত আলোচনা চরিত্র কৃতিত্বের মধ্যে এই প্রথম টপিকটা ছিল হচ্ছে একজন সমর নেতার হিসেবে সুলতান মাহমুদ কেমন ছিলেন। এবার দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান মাহমুদ কেমন ছিলেন। সাম্রাজ্য প্রতিষ্ঠাতা শুধু কৃতি সমন্বিতই নয়, সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবেও সুলতান মাহমুদ খ্যাতি অর্জন করেন। ক্ষুদ্র গজনি রাজ্যকে তিনি বিশাল সাম্রাজ্যে রূপায়িত করেন। ঈশ্বরী প্রাসাদ বলেন, সুলতান মাহমুদ ছিলেন বড় মাপের নৃপতি। একটি পার্বত্য ক্ষুদ্র রাজ্যকে শুধু বাহুবলে বিশাল ও সমৃদ্ধ সাম্রাজ্যে পরিণত করা অসাধারণ কৃতিত্বের পরিচয়। আরব তুর্কি শাসকদের মধ্যে তিনিই প্রথম শাসক যিনি হিরাত, কাবুল ও গজনির সীমা অতিক্রম করে সমগ্র আফগানিস্তানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তা বাগদাদের সমসাময়িক আব্বাসীয় খলিফার সাম্রাজ্যের অপেক্ষা বিশাল ছিল বলে মনে করা হয়। ভারতবর্ষে প্রথম মুসলিম রাজবংশ প্রতিষ্ঠার গৌরব তিনি অর্জন করতে পারেননি সত্য, তবে উত্তরসূরি ঘুরি শাসকদের জন্য ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার পথপ্রদর্শকের কৃতিত্ব তাকে দিতেই হবে। কেননা তার প্রদর্শিত পথ ধরেই ভারতে ঘুরিরা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরপরে আমরা সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবে তার ভূমিকা দেখলাম, এখন শ্রেষ্ঠ শাসক হিসেবে তার ভূমিকা দেখব। ঐতিহাসিক গিবনের মতে সুলতান মাহমুদ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তবে ব্রিটিশ ইতিহাসবিদ এলফিনস্টোন ও স্ট্যানলি ল্যান্ডপোল শাসক হিসেবে সুলতান মাহমুদের গঠনমূলক প্রতিভা ও দূরদৃষ্টির অভাব ছিল বলে মনে করেন। তাদের মধ্যে তিনি শাসন ব্যবস্থার উন্নয়নের কোনো মৌলিক প্রতিভার পরিচয় দিতে পারেননি। রাজ্যের শাসন ব্যবস্থার সংগঠন ও সংহতি বিধানে তার কোনো পরিকল্পনা ছিল না। নিরপেক্ষ বিশ্লেষণে সমালোচকদের বক্তব্য সম্পূর্ণ সত্য বলে কোনো ঐতিহাসিক মনে করছেন।
আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন বক্তব্য সম্পূর্ণরূপে সত্য না। বস্তুত একজন সুশাসক, ন্যায় বিচারক ও প্রজারঞ্জক নৃপতি হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার শাসন প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া না গেলেও তিনি যে একটি সুসংগঠিত ও সংহত সরকার প্রতিষ্ঠা করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। কেননা তার সময়ে গজনি রাজ্যে যে সমৃদ্ধি ও গৌরবের উচ্চ শিখরে আরোহণ করেছিল তা একটি সুসংগঠিত সুনিয়ন্ত্রিত সরকার ছাড়া সম্ভব হতো না বা সম্ভব ছিল না। একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি বিশেষ যত্নশীল ছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি কোনো আপোষ করতেন না। সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি তিনি কৃষি ও ব্যবসা বাণিজ্যের উন্নতির দিকেও নজর দিয়েছিলেন। এরপরে আমরা দেখব যে শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তিনি কেমন শাসক ছিলেন। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সুলতান মাহমুদ কেমন ছিলেন সেই বিশ্লেষণে যদি আমরা যাই, সুলতান মাহমুদ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। শিল্পকলা এবং জ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতার জন্য মাহমুদ ইতিহাসে স্থায়ী আসন তৈরি করতে পেরেছেন বলে অধ্যাপক মফিজুল্লাহ কবির মনে করেন। আবার কেউ কেউ মনে করেন সুলতান মাহমুদ নিজেও একজন সুপণ্ডিত ছিলেন। তিনি তাফরিদুল ফুরু নামে ফিকাহ শাস্ত্র গ্রন্থ তাফরিদুল ফুরু নামে ফিকাহ শাস্ত্রটি সুলতান মাহমুদের রচিত ছিল বলে কথিত আছে। তাহলে একটি বইয়ের নাম কি বলছি আমরা, সেটা হচ্ছে তাফরিদুল ফুরু। নামটি দেখো, তাফরিদুল ফুরু। এটা সুলতান মাহমুদের রচিত গ্রন্থ বলে কথিত আছেন। সুলতান মাহমুদের শিল্পকর্মের প্রতিও বিশেষ অনুরাগ ছিল। কোনো রকম কার্পণ্য না করে তিনি বিদ্বান পণ্ডিত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন বলে ঈশ্বরী প্রসাদের মত। সমকালীন প্রাচ্য জগতের প্রথম সারির বহু বিদ্বান পণ্ডিত ব্যক্তি তার চারপাশে জড়ো হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ এবং সংস্কৃতি পণ্ডিত আল বিরুনি, ইতিহাসবিদ উব্বি, দার্শনিক আল ফারাবি এবং তারিখ ই সবুক্তগিনের গ্রন্থ প্রণেতা বাইহাকি। তারিখ ই সবুক্তগিন গ্রন্থের প্রণেতা বাইহাকিকে লেনপোল প্রাচ্যের পেপিস নামে অভিহিত করেছেন। আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের দরবারের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। আল বিরুনি ছিলেন বহু শাস্ত্রবিদ, মানে একটা দুটো নয় না, অনেকগুলো শাস্ত্রের উপরে তার সুউচ্চ ধারণা ছিলেন। তিনি আসার আল বাকিয়া, তাহফিম এবং কানুনি মাসুদি সহ অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন। তবে যে গ্রন্থটি আল বিরুনির ইতিহাসে অমরত্ব করে রেখেছিল দান করে তা হলো কিতাবুল হিন্দ।
এই গ্রন্থটি ভারতের রাজনৈতিক, আর্থ-সামাজিক ও ভারতের জীবনধারার এক মহামূল্যবান দলিল হিসেবে পণ্ডিত মহলে সমাদৃত হয়। এই কিতাবুল হিন্দ কোন দার্শনিকের লেখা, এই প্রশ্নটা কিন্তু জ্ঞানমূলক অথবা বহু নির্বাচনী প্রশ্নে আসে। যখনই দেখবে যে কিতাবুল হিন্দ কোন লেখকের লেখা, তখনই আল বিরুনি নামটি তোমরা উত্তরপত্রে দিয়ে দিবা। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরী প্রসাদ সুলতান মাহমুদের যুগকে কবিতার যুগ বলে অভিহিত করেছেন। সে সময় গোটা এশিয়া মহাদেশে সুপরিচিত বেশ কয়েকজন কবি সুলতান মাহমুদের দরবারে স্থান লাভ করেন। এদের মধ্যে কবি উজারি, আসাদ তুসি, আসজাদি, পারুখি ছিলেন অন্যতম। এই যে ব্যক্তিদের কথা বলছি, এই ব্যক্তিদের কথা বলার কারণ হলো যে সুলতান মাহমুদ শিল্প সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন বলে তার দরবারে এই ব্যক্তিদের আগমন ঘটেছিল এবং তারা এই সুলতান মাহমুদের দরবারে স্বাচ্ছন্দ্যের সাথে তাদের কাজগুলো করতে পারছিল। সুলতানের সভাকবি ছিলেন হচ্ছে আনসারি। সুলতান তাকে মালেক উসুয়ারা উপাধি দিয়েছিলেন। তবে ওই যুগের সবচেয়ে প্রসিদ্ধ কবি ছিলেন আবুল কাসেম ফেরদৌসি। প্রাচ্যের হোমার নামে খ্যাত কবি সুলতান মাহমুদের অনুরোধে জগৎ বিখ্যাত শাহনামা মহাকাব্য রচনা করেন। এই যে শাহনামা কাব্যটি কিন্তু খুবই বিখ্যাত একটি কাব্য। কাব্য বলতে নিশ্চয়ই তোমরা বলছো যে কবিতার যে বইগুলো, অনেক কবিতার সংমিশ্রণে যে বইটি তৈরি হয় সেটা হচ্ছে কাব্য। তো এই হচ্ছে এই ফেরদৌসির যে শাহনামা, এই প্রশ্নটিও কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে যে শাহনামা কাব্যগ্রন্থটি কার লেখা। তখন আমরা অবশ্যই উত্তর করতে পারবো আবুল কাসেম ফেরদৌসি। ঠিক আছে। সুলতান মাহমুদ ভারত থেকে সংগৃহীত বিপুল ধর্ম ঐশ্বর্যের বিপুলাংশ ব্যয়ে গজনিকে অতুলনীয় ও সমৃদ্ধ স্বপ্নপুরীতে পরিণত করার চেষ্টা করেন। তার চেষ্টায় গজনি মধ্যযুগের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। সুলতান গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। 20 শতকের মধ্যভাগে ফরাসি প্রত্নতাত্ত্বিকগণ 11 শতকে নির্মিত গজনি সুলতানদের যে প্রাসাদটি আবিষ্কার করেন তা এবং এতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি গজনি সুলতানের সুরুচির পরিচয় বহন করে। মাহমুদের আসলে স্থান নির্ণয় করাটা খুবই কঠিন কাজ। সমকালীন মুসলমানদের কাছে তিনি একজন বিজয়ী ধর্মযোদ্ধা বা গাজী, অন্যদিকে হিন্দুদের কাছে তিনি মনুষ্যত্বহীন, অত্যাচারী এবং প্রাচীন যুগের বর্বর জাতি হুনদের প্রতিচ্ছায়া। এই পরস্পর বিরোধী মূল্যায়নের প্রেক্ষাপটে ঈশ্বরী প্রসাদ মন্তব্য করেন, একজন নিরপেক্ষ অনুসন্ধানী তবে ভিন্ন অনুসন্ধানী মনে করেন, তবে তার সম্পর্কে ভিন্ন রায়ও রয়েছে, ভিন্ন মতামত রয়েছে। সেটা হচ্ছে তিনি নিশ্চিন্তে মাহমুদকে অনন্য সাধারণ জননায়ক হিসেবে গণ্য করা যায়। তিনি ন্যায়বান এবং ব্যক্তিত্ব সম্পন্ন শাসক এবং একজন অকুতোভয় ও প্রতিভাবান সৈনিক, নীতিনিষ্ঠ ও বিদ্যোৎসাহী এবং পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতিদের অন্যতম গণ্য হওয়ার যোগ্য। বস্তুত সুলতান মাহমুদ ছিলেন একজন বিস্ময়কর নেতা এবং ইসলামের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সমর শাসক। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার মধ্যে ছিল দুইটা পার্ট ছিল। একটি হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাফল্যের কারণ আর ফলাফল, আর দ্বিতীয় ছিল সুলতান মাহমুদের কৃতিত্ব ও তার চরিত্র কেমন ছিল। এই দুই বিষয়গুলো সম্পর্কে আজকে পাঠ থেকে আমরা জানতে পারলাম। এই পাঠ থেকে কিন্তু বিভিন্নভাবে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো আমি বিশেষ করে দুইটি প্রশ্নের কথা কিন্তু বলে দিয়েছি, যে দুটি প্রশ্ন সচরাচর সুলতান মাহমুদ থেকে হয়েই থাকে।
আর যদি সৃজনশীল প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্নেও তোমাদের এমন থাকবে যে এমন একজন শাসক ছিলেন, যে শাসক একজন শ্রেষ্ঠ সমন্বয়শীল ছিলেন, একজন ভালো সমন্বয়তা ছিলেন, তাহলে আমরা উদ্দীপকে কোন শাসকের কথা বলছি। তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে শাসক 17টি বিজয় অভিযান পরিচালনা করেছিল, এই বিষয়টি উল্লেখ থাকতে পারে। এই বিষয়টি থাকলে তো অবশ্যই আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সেটা সুলতান মাহমুদ। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।